হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি এবং সুস্থই আছি। দুদিন ভিডিও দিনই কে কে মিস করেছো সবার আগে এটা বলো। দুদিন যে আমি ভিডিও দিনই আমার কথা কারোর মনে পড়েছে? যদি পড়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। তো কাকে নিয়ে কথা বলতে এসেছি? জাস্ট কিমাকে নিয়ে কথা বলতে এসেছি। কিমা কিছুক্ষণ আগে না ঘন্টা, আমি যখন ভিডিওটা দেখলাম এখন ঘন্টা 8 হয়ে গেছে, মানে 8 ঘন্টা আগে একটা ভিডিও ছেড়েছিল, সেটা আমাদের রুনা দিদিভাইকে নিয়ে এবং কিছু কথা, যে কথাগুলোকে নিয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। আর বিগত এই দুদিন ধরে তো অনেক কিছু ঘটে গেছে, অত পুরোনোতে আমি আর গেলাম না। রিসেন্ট ব্যাপারটা নিয়ে আমি একটু আলোচনা করে যাই তোমাদের সাথে আর কি। তো যাই হোক, প্রথম আমি শেষের থেকে শুরু করি। কিমা কি বলেছে? কিমা যেই কন্ট্রোভার্সির জন্য নিজের চ্যানেলটা 60,000 করতে চলেছে, যেই কন্ট্রোভার্সির জন্য থেকে কিমা সর্বস্ব করে ফেলেছে, যেই সোনা গয়না বন্ধক দেওয়ার ছিল সেগুলো ছাড়িয়েছে, যাবতীয় কাজ করে ফেলেছে এই কন্ট্রোভার্সি করে তার নিজের পরিচিতি লাভ করেছে। কন্ট্রোভার্সি করেই তার কিন্তু তার মানে এতটাই ভাইরাল হয়েছে যে বাইরে গেলে পরেও তার পিকটা, তার ভিডিওটা কিন্তু আমরা দেখতে পাই, তাই তো? হ্যাঁ, আজকে সে কতটা নির্লজ্জ হলে পড়ে এবং কতটা কি বলবো, অ্যাসান ফরমোস বলে না কি একটা বলে জানি, এরকমই কিছু একটা বলে হিন্দিতে, আর বাংলাতে বলবো নিমো খারাম। মানে যেহেতু আমরা আমাদের কাজের জায়গাটা, আমরা যেই জায়গায় কাজ করি সেই কাজটা আমাদের কাছে মানে মানে কি বলবো সব থেকে প্রিয় জায়গা, মানে সেটাকে আমি পূজা করি, তাই তো? তো সেই জায়গাটাতে বসে সেই জায়গা থেকে সবকিছু পেয়ে সেই জায়গাকে অপমান করছে। হ্যাঁ, সে বলছে কন্ট্রোভার্সি জোনটা আমি চেঞ্জ করতে চাচ্ছি, কারণ কন্ট্রোভার্সি করে না মানুষের ক্ষতি করা হয়। কন্ট্রোভার্সি করলে পরে মানুষের ক্ষতি হয়। বড় বড় ব্লগাররা আমাদের মতো আমরা কন্ট্রোভার্সি করি বলি, নিজের কথা বলেনি, কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের জন্যই বড় বড় ব্লগারদের, এই কন্ট্রোভার্সির জন্য বড় বড় ব্লগারদের ভিউজ ডাউন হয়ে গেছে। এই কন্ট্রোভার্সির জন্য ওরা যে ইনকামটা করছিল সেই ইনকামটা আর করতে পারছে না, এই কথাটা বলছে। বুঝতে পারছো কে কে এই কথাটা বলছে? যে অলরেডি একটা মাকে একটা সন্তানের কাছ থেকে আলাদা করে ফেলেছে, একটা সংসার সম্পূর্ণটা ভেঙে চুরমার করে ফেলেছে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ইনি বলছেন কন্ট্রোভার্সি ভালো নয়, কন্ট্রোভার্সি ছাড়া দরকার, কন্ট্রোভার্সি জোনটা সে চেঞ্জ করছে। এই জন্য কন্ট্রোভার্সি বাদে সমাজসেবী হয়ে তিনি নিজেকে তিনি আত্মপ্রকাশ করবেন সমাজসেবিকা হয়ে, এই কাজটা তিনি করতে চলেছেন। হাস্যকর ব্যাপার না? হ্যাঁ, হবেই। যে একদিন গু খেত সে এখন এসে তোমাদের মনে হয় যে সে এখন ফুলচন্দন তার মুখ থেকে বেরোবে, সে ফুলচন্দন বর্ষণ করবে, যার মানসিকতা একদম নর্দমার মতন গন্ধযুক্ত, সে তার মানসিকতা ভালো হতে পারবে, এই ভুল ধারণা আমাদের মধ্যে আমার মনে হয় না কারুর আছে আর কি। যারা যারা ওকে চেনে, আর বলা বাহুল্য, একে মানুষ চিনে গেছে, একে নিয়ে আর কিছু বলার নেই। তো সে কন্ট্রোভার্সি ছেড়ে দেবে, তার মানে ব্লগারদের এখন চাটা শেষ শুরু করেছে যে ব্লগাররা এমন কিছু করো না যেখানে মানুষের কন্ট্রোভার্সি করতে বাধ্য হয়। তা এতদিন যেই ব্লগারদেরকে নিয়ে কন্ট্রোভার্সি করা হয়েছিল, সেই ব্লগাররা কি সত্যি ভালো কাজ করে গেছিল? সত্যি কি ব্লগাররা শুধুমাত্রই ভালো করে গেছিল? তাহলে কন্ট্রোভার্সি কেন হলো? যদি শুধুমাত্রই সে ভালো কাজ করে যায়, কন্ট্রোভার্সি তো হবে না। খারাপ কাজ যখন করবে, যখনই 2 নম্বরই করবে, তখনই তো আমাদের মতন কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এসে কন্ট্রোভার্সি করবে, তাই না? কন্ট্রোভার্সি তখনই তো করবে। তুমি বলতে বসেছো, তোমার যখন চ্যানেল গ্রো করে গেছে, তুমি একটা সমাজসেবিকার দিদিভাই হাত ধরেছো, তোমার আরও কাজ তুমি জুটিয়ে নিয়েছো, তোমার মেয়েকে প্রমোট করে দিয়েছো, প্রীতমের জায়গাটা খালি বলে সেই জায়গাটা তোমার ছেলে এবং ছেলের বৌমাকে ঢুকিয়ে দিয়েছো, তোমার পুরো পরিবারকে ওয়াইটির সামনে তুলে ধরেছো তোমার ফেসের জন্য, তোমার ফেস ভ্যালুর জন্য সম্পূর্ণটা তুলে ধরে দিয়েছো এবং সেখানে গ্রো করতে শুরু করে দিয়েছে। এখন তোমার মনে হচ্ছে তুমি কন্ট্রোভার্সি জোনটা ভালো না। আর তাহলে তুমি এতদিন ধরে কেন করেছিলে? তোমার তো তাহলে শুরুটা প্রথম দিন থেকেই তোমার মনে করা উচিত ছিল যে কন্ট্রোভার্সি জোনটা ভালো না, আমি কন্ট্রোভার্সি করবো না, আমি কারোর সংসার ভাঙবো না, আমি কাউকে ওয়াইটি বাজারে ল্যাংটা করে বিক্রি করবো না, আমি কারোর মান সম্মান হানি করবো না, আমি একটা মার কাছ থেকে একটা ছেলেকে আলাদা করবো না, একটা স্বামী স্ত্রীকে আলাদা করবো না, এগুলো পাপ কাজ করা। তখন কেন তোমার মনে হয়নি? এখন কেন তোমার মনে হয়েছে? কারণ তোমার রাস্তাটা, তুমি যেটা করতে চেয়েছিলে সেই রাস্তাটা তোমার পরিষ্কার হয়ে গেছে। তুমি বুঝে গেছো যে আমি এখন নিজেকে সামলাবো এবং আমি অন্যের কিভাবে ক্ষতি করব সেই প্ল্যানটা আমাকে করতে হবে, কিভাবে একের পর এক আমাকে কেস ঠুকতে হবে, তার জন্য নিজেকে সংযত হতে হবে। আচ্ছা, তুমি কি সংযত হয়েছো? আদেও কি তুমি সংযত হয়েছো? যেদিন সুতপা একটা খোঁচা মারে তোমাকে, সেদিনকে তোমার মুখ থেকে বরবর করে সে আগের মানুষের যে আগে যেরকম কথা বলতে ঠিক সেগুলো বেরোয়, সে নোংরা কথাগুলো বলে। জন্ম যেখানে, সে রক্তের দোষ সেটা কিন্তু থেকেই যায়, সেটা কোনো দিনও যায় না, কোনো দিনও রক্তের দোষ পাল্টায় না। সে মানুষ যতই যা করে ফেলুক না কেন, ওর যদি ধর্ম থাকে যে আমি এই ধরনের গালিগালাজ করবই, তো করবেই। 2 দিন ভণ্ড সাধু সাজবে, তারপরে আর কিছুই হবে না, তারপরে ও নিজে আত্মপ্রকাশ করবে। তো যাই হোক, এই কথাটা বলেছে তিনি রুনা দিদিভাইকে বলছে যে তুই টিনাকে প্রমোট করেছিস, তুই টিনার চ্যানেলে উঠেছিস, টিনার চ্যানেলে উঠে তুই নাম করেছিস। আমার মনে হয় টিনার চ্যানেলে ওঠার আগে আমার রুনাদি নিজের একটা জায়গা তৈরি করে ফেলেছিল। টিনার চ্যানেলে ওঠার আগে, টিনা যখন ওকে কমিউনিটি দিয়েছিল,
তখন একটা জায়গা তৈরি করে ফেলেছিল। আচ্ছা মানলাম তোর কথা, তোমার কথাতে টিনার চ্যানেল, টিনার জন্য রুনাদি ভাই একটু হলে পরে উন্নতি হয়েছে, তা তোমার কি হয়েছে? টিনার হাজবেন্ডের জন্য তো তোমার আজকে 60,000 চ্যানেলের হয়েছে। টিনার হাজবেন্ডের জন্য তো তোমার দেশ বিদেশ থেকে হোয়াটসঅ্যাপে টাকা আসতো। টিনার হাজবেন্ডের জন্যই তো তোমার আজকে এতটা ফেস ভ্যালু। তুমি এই যে এদিক সেদিক দৌড়াচ্ছ, তোমার যে ভাইরাল ফেস কিসের জন্য হয়েছে? টিনার হাজবেন্ডের জন্য হয়েছে। তা একজন মানুষ টিনার দ্বারা প্রমোট হয়েছে, আর একজন তুমি তোমার টিনার হাজবেন্ড দ্বারা প্রমোট হয়েছে, ক্ষতি কি? তুমিও তো হয়েছো, তোমার তো ইনকাম হয়েছে, তোমারও তো ওখানে ভালো রেজাল্ট পেয়েছো তুমি, তাহলে অন্য কাউকে কিভাবে বলছো? রুনাদি ভাই পরক্রিয়াকে প্রমোট করছে, তা তোমরা কি করছো? তুমি তো নিজে পরক্রিয়া করো। রুনাদি ভাই যদি পরক্রিয়াকে প্রমোট করে থাকে, আমরা শুরু থেকে শেষ অবধি বলেছি পরক্রিয়াকে আমরা প্রমোট করি না। এটা আইনগতভাবে মেনে নিলে পরেও সমাজ বিরুদ্ধ কাজ। আমরা কেউ চাই না কোনো সংসার নষ্ট হোক, আমরা কেউ পরক্রিয়া প্রমোট করি না, কোনো মতেই করি না, পরক্রিয়া পছন্দই করি না। হ্যাঁ, একটা নির্যাতিত মেয়ের পিছনে পাশে কিন্তু দাঁড়িয়েছিলাম, একটা নির্যাতিত মেয়ের পাশে গিয়ে দাঁড়িয়েছিলাম, এটা বলেছিলাম। তো তুমি তাও যদি তোমাদের মনে হয় পরক্রিয়াকে প্রমোট করছি, তো তুমি কি করেছো? পরক্রিয়াকে তুমি তো প্রমোট করেছোই। ঈশানী যে রেকর্ডগুলো পাঠিয়েছে সেগুলো দিয়ে তো তুমি পরক্রিয়াকে প্রমোট করেছোই। সাথে তুমি নিজে বলেছো তোমার ঘরে একটা আছে, তোমার বাইরে একটা আছে, বুক ঠুকে বলেছো, তুমি বুক ঠুকে বলেছো আমার ঘরে একটা আছে, আমার বাইরে একটা আছে। মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে, মেয়ে ফ্রি হয়ে গেছে, আমি এখন পরক্রিয়া করতেই ব্যস্ত থাকি। কদিন আগে তোমার একটা ভিডিও ভাইরাল হয়েছে, প্রত্যেকটা এই যে কদিন আগে সুইমিং পুলে তোমরা নাচানাচি করছিলে, লাফালাফি করছিলে, সবই তো প্রমোট, সবইও দেখেছি। তো এগুলো তো পরক্রিয়া। তো পরক্রিয়াকে স্বয়ং তুমি নিজে প্রমোট করছো, আর অন্যের উপরে দোষারোপ করছো, সেই পরক্রিয়াকে প্রমোট করছে। এই যে ছিটম, মানে এই যে প্রীতম, এর ফাঁকা জায়গাটাকে তুমি মানে পুরো সৎ ব্যবহার করে নিয়েছো, পুরো সৎ ব্যবহার করে নিয়েছো যে তোমার ছেলে এবং ছেলের বউকে এই জায়গাটাতে ঢোকাতে হবে। অল্প বয়সে ছেলে মেয়ে, কোচে ছেলে মেয়ে। আচ্ছা এখানে যে যুদ্ধটা ছিল, এই যে তোমাদের মূল উদ্দেশ্যটা ছিল কি ছিল? এই যে তুমি সমাজসেবিকা দিদি ভাই, তোমার মুখের মূল উদ্দেশ্যটা কি ছিল? এই যে এত ভাষণ আমরা শুনতে পেলাম, লাইভের উপরে লাইভ যে বসে বসে শুনতে পেয়েছে, কি উদ্দেশ্য ছিল? উদ্দেশ্য ছিল এখানে কি বলবো, নাবালক নাবালিকার বিয়ে, মানে আন্ডার এজে যারা বিয়ে করে তাদেরকে প্রমোট করা যাবে না। প্রীতম, ঝিমি আর ঈশানী এরা প্রত্যেকটা আন্ডার এজে বিয়ে করেছে। আন্ডারে যে বিয়ে করছে সেটাকে আমরা কোনো মতেই সোশ্যাল মিডিয়াতে মেনে নিতে পারি না, প্রমোট করবো না। তো তোমার মেয়ে ছেলে কি করেছে? তোমার ছেলে কি সাবালক হয়ে সাবালিকা বৌমাকে বিয়ে করেছে, মানে মেয়েকে বিয়ে করেছে? করেনি তো। তোমার বৌমাকে দেখলে বোঝা যায় এখন হয়তো 14-15 বছর বয়স, তাই মনে হয়। হ্যাঁ, গ্রোথ নাই হতে পারে, গ্রোথ যদি নাও হয়ে থাকে তাহলেও মানুষের মুখ দেখলে, কথা শুনলে বোঝা যায় তার বয়স কত। হতে পারে জোর হলে 16 বছর হবে, এর বেশি হবে না। তোমার ছেলে কয় বছর বিয়ে করেছে? তা তুমি যখন তোমার ছেলে এবং ছেলের বৌমাকে প্রীতমের জায়গাটাতে রাখছো, তাহলে প্রীতম কি দোষ করলো? এইটাই প্রীতম দোষ যে প্রীতম আন্ডারে যে বিয়ে করেছে? এটাই কি প্রীতমের দোষ? যদি আন্ডারে যে দোষ, প্রীতমের বিরুদ্ধে তোমাদের কেস সাজানোর উদ্দেশ্যই প্রীতম হচ্ছে আন্ডারে যে বিয়ে করেছে তোমাদের কথা হিসেবে, তাহলে আন্ডারে যে যদি ও বিয়ে করে থাকে, আন্ডারে যে তোমার ছেলে মেয়েও বিয়ে করছে, তাহলে তাদেরকে তুমি ছেলে বউ বিয়ে করছে, তাদেরকে কেন তুমি প্রমোট করছো? এই উত্তরটা তোমার কাছে আছে কি? প্রমোট যখন করতেই হবে, যখন আমাকে কাউকে ডাবাতেই হবে, প্রমোট নয়, যখন আমাকে কাউকে রেস্ট্রিকশনের মধ্যে রাখতেই হবে যে না এই জিনিসগুলোকে আমি প্রমোট করতে পারি না, তাহলে সবার ক্ষেত্রে হবে। সেটা তোমার মেয়ের ক্ষেত্রে হবে, সেটা তোমার ছেলের ক্ষেত্রে হবে, সেটা ঝিমির ক্ষেত্রে হবে, আদার্স প্রত্যেকটা ক্ষেত্রে হবে। শুধুমাত্র ওই পার্টিকুলার ওই মানুষগুলোর উপরে হবে না। পার্টিকুলার ওই মানুষগুলোর উপরে আমি আমার রেস্ট্রিকশনটা জারি করব, আর আমার ছেলে বৌমা ফাঁকা, তার ক্ষেত্রে আমার কিছু নেই, আমার কোনো দায়বদ্ধতা নেই, আমার যা ইচ্ছে ওরা তাই করতে পারুক, সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিলাম। এটা তো হতে পারে না। তোমার ছেলে এবং ছেলের বৌমা আজকে বিয়ে করেনি, তুমি বলছো 4 বছর হয়ে গেছে বিয়ে করেছে। তা 4 বছর আগে তুমি কেন তোমার ছেলে বৌমা চ্যানেলটা প্রমোট করোনি? কিসের জন্য 4 বছর ধরে, এই 4 বছর ধরে তোমার ছেলের সংসার করছে, ছেলের বৌমার সাথে সংসার করছে, তাহলে কেন এতদিন তাকে প্রমোট করোনি? কেন তার চ্যানেল এখনো পর্যন্ত, তখন এতদিন আগে আসেনি? 6 মাস আগে আনতে পারতে, 6 মাস আগেই আনতে পারতে, কেন আনুনি? কেন এই সময়টা এনেছো? 6 মাস আগে পড়লে সেই বেনিফিটটা আমি পাবো না, যেই বেনিফিটটা আমি এই মুভমেন্টে আমি পাবো। এই সময়টার জন্য তুমি অপেক্ষা করছিলে, 6 মাস ধরে তুমি প্রোগ্রাম করছিলে এই ছেলেটাকে হাঁটানোর জন্য। এই চ্যানেলটা পুরো ডিলিট করে দিলে, লাইভ পুরো শেষ করে দিয়ে আজকে তোমার ছেলেকে এবং ছেলের বৌমাকে তুমি তুলে ধরেছো। আজকে তুমি অনেক বড় বড় লেকচার মারলে, প্রশংসায় পঞ্চমুখ তোমার বিআই এবং বিআই নেই। হ্যাঁ, পঞ্চমুখ হতেই হবে। যে বাড়িতে তোমার ছেলেকে তুমি দিয়ে দিয়েছো, যে বাড়িতে ছেলে হরজমাই থাকে, অবশ্যই সে বলছে যে আমি বাবার বাড়িতে থাকি না, তোমার বৌমা বলছে আমি বাবার বাড়িতে থাকি না, কিন্তু বাবার দেওয়া সম্পত্তি সেটা সেই বাড়িতে রয়েছে, একসাথে না থাকলেও সেটা বাবার বাড়ি, ওই বাবার বাড়িতেই কিন্তু। তা সেটা ঘর জামাই,
সমস্ত খাওয়া দাওয়া, তুমি নিজেই বললে খাওয়া দাওয়া জিনিসপত্র লাক্সারি ভাবে রেখেছে, তার মানে তোমার ছেলেকে রীতিমতন ওরা কিনে নিয়েছে, তুমি বিক্রি করে দিয়েছো, ওরা কিনে নিয়েছে, ঘর জামাই করে রেখেছে, তাই তো? তা তুমি তো প্রশংসা করবি। যে ছেলেকে তুমি জন্ম দিয়েছো এবং যে ছেলেকে তুমি মানুষ করতে পারোনি, হ্যাঁ তুমি মানুষ করতে পারোনি, যে ছেলেকে তুমি মানুষ করতে পারতে, যদি সত্যি সত্যি মানুষ করতে পারতে, তাহলে ছেলে কি হতো? ছেলে ওই 15-16 বছরে তোমার ঘরের জিনিসপত্র নিয়ে বাইরে বিক্রি করতো না, মদ্যপ অবস্থায় ঘরে আসতো না, একের পর এক গার্লফ্রেন্ড চেঞ্জ করতো না, আন্ডারে যে বিয়ে করতো না, তুমি সম্পূর্ণ তোমার ছেলেকে হাতছাড়া করে ফেলেছিলে। তারপরে এই মেয়েটার হাত ধরে তুমি বলেছো যা বাবা যা, তুই ওই বাড়িতে গিয়েই থাক, ওই বাড়িতে যা পাবি, কেন মেয়েটা হচ্ছে ওই বাড়ি আলালে দুলালির মেয়ে একটা, ওই মেয়েকে রেখেছে, ওই মেয়ের সাথে সাথে জামাইকেও রেখেছে, জামাইকেও মানুষ করছে। তা এই সব বিআইকে তো সবাই ভালোবাসবে। ওখান থেকে যদি কিছু পাওয়া যায়, ওখান থেকে যদি কোনো বেনিফিট আসে, ছেলেকে যদি লাক্সারি ভাবে রাখে, তা সবাই প্রশংসা করবে। বা এটাকে সত্যি সত্যি একটা মেরুদণ্ড, কি বলবো, যাদের মেরুদণ্ড আছে বা এতটুকু আত্মসম্মান বোধ আছে, তারা কি এই কাজটা মেনে নিতে পারবে? কোনো ছেলের মা কি এটা মেনে নিতে পারে যে আমার ছেলেকে আমি অন্য বাড়িতে দিয়ে দিয়েছি, বিআইনের হাতে দিয়ে দিয়েছি, এবং আমি উল্টো বিআইনের প্রশংসা করছি, এবং আমি বলছি টিনাকে যে টিনার মা যেন এরকম একটা বাড়ি বানিয়ে দেখায়, টিনার মা যেন জামাইকে এরকম, টিনার প্রয়োজন পড়েনি, এক নম্বর তো টিনার কোনো সম্পর্ক নেই। টিনা নিজের মুখে বলেছে, আমি ভিডিও বহির্ভূত কোনো কথা বলি না। টিনার বিয়ের আগে যা বিয়ে মানে এই যে ডিভোর্সের ব্যাপারটা, এর সাথে যে সম্পর্কটা জড়িত ছিল সেটা নেই, ও পরিষ্কার করে না করে দিয়েছে। যদিও থাকতো তাও আমার মনে হয় না যে এরকম মেরুদণ্ডহীন মানুষ ওই জ্যোৎস্না, আমাদের পূর্ণিমাদি, এতটার মেরুদণ্ডহীন মানুষ আমার মনে হয় না, বা এরকম তোমার মতন এরকম মেরুদণ্ড সম্মানহীন মানুষ আমি মনে হয় আর একটা দেখতে পাইনি, যে ছেলেকে বিক্রি করে দেয়, ছেলেকে অন্যের হাতে তুলে দেয়, অন্য যে পালছে, পুষছে, খাওয়াচ্ছে, লালন পালন করছে, এবং সে তাকে তার বাড়ির লোকে পুরো প্রশংসা করা স্বাভাবিক কথা। প্রশংসা ছাড়া তোমার কিছু করার নেই, মাথা নিচু করে রাখা ছাড়া তোমাদের কিছু করার নেই। এই যে বড় বড় বাতেলা মারলে না, আমি যা বলি আমার মুখের উপরে আমার ছেলে মেয়ের বলার ক্ষমতা নেই, তোমার মুখের উপরে যে তোমার মেয়ে কতটা চিৎকার করে, পরিষ্কার করে শুনেছি তোমার লাইভে এবং ভিডিওতে, এবং তোমার ছেলে যে কতটা ভদ্র তাতে তার লাইফস্টাইল দেখলেই বোঝা যাচ্ছে, এই বয়সে বিয়ে দেখলেই বোঝা যাচ্ছে, তাই না? এই বড় বড় লেকচার বাজি তুমি কম মারো ওয়াইটিতে এসে, কেন তোমার চরিত্র ওয়াইটিতে প্রত্যেকটা মানুষ চিনে গেছে, প্রত্যেকটা মানুষ বুঝে গেছে, চিনে গেছে, জেনে গেছে। এই যে ভিডিওটা করেছো না রুনাদি ভাইকে নিয়ে, তার নিচে তোমার কমেন্টগুলো দেখো, টিনার সংসার ভাঙার জন্য একমাত্র দায়ী তুমি, ওয়ান অ্যান্ড অনলি দায়ী তুমি, একমাত্র দায়ী তুমি, পুরোপুরি দায়ী তুমি। এই কথাটা কানে একদম ভালো করে ঢুকিয়ে নাও। টিনার সংসারটা বেঁচে যেত যদি তুমি টিনার শ্বশুর বাড়িতে ঢুকে না যেতে, তাহলে টিনার সংসারটা বেঁচে যেত। টিনার শ্বশুর শাশুড়ির সাথে, তারপর স্বামীর সাথে সংসার করতো, এবং ওই ছোট্ট বাচ্চাটার উপরে না, মাথার উপরে না মার হাতটা থাকতো। তোমার জন্য সেই কাজটা হয়নি। তুমি অবশ্য তুমি তো বুঝবে না, তুমি তো তোমার সন্তানকে বিলিয়ে দিয়েছো, তোমার এই কষ্ট দুঃখ নেই, ওই জন্য তুমি বুঝবে না যে একটা মার কাছ থেকে একটা সন্তানের দূরত্বটা হলে পরে কতটা কষ্ট হয়। এটা বোঝার ক্ষমতা নেই। তোমার কাছে একমাত্র উদ্দেশ্য টাকা, টাকা আর টাকা, কোনো সম্পর্কের কোনো মানে নেই। তুমি ভালো মতন জানো যে আমাকে কোন জায়গাটা, কোন কাজ করলে পরে আমি এখান থেকে টাকা ইনকাম করতে পারবো, এই ব্যাপারটা তুমি ভালো মতন বুঝছো, বুঝতে পেরেছো? তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।